দেয়া, একটু মাসাজ করে যদি আপনি উপকৃত হতে পারেন, আমার মনে হয় এটাই। একটু বেশি রেস্ট নেবেন, দুপুরে খাওয়ার পর অন্তত 2 ঘন্টা শুয়ে থাকবেন, বাঁকাত হয়ে শুয়ে থাকতে পারলে সবচেয়ে ভালো। পিছনে যেন বাতাস টাতাস না লাগে, একটু ঢেকে রাখবেন। ঠান্ডা বাতাস থেকে ধরনের হাড়ে যেহেতু মুভমেন্টটা রেস্ট্রিক্টেড খুব কম, সেই ক্ষেত্রে আপনি একটু শাল টাল দিয়ে ঢেকে রাখলে আমার মনে হয় উপকৃত হবেন। তারপরে কে আছেন? স্যার এবারে শান্তি রানী, 22 বছর, ওনার 5 মাস চলছে। হ্যাঁ, এখন ওনার সমস্যা বলছেন স্যার। আমার নাম শান্তি রানী। আচ্ছা, হ্যাঁ বলেন। 5 মাস হচ্ছে গর্ভবতী। আচ্ছা, তলকার পেট খুব বেদনা করে। তল পেটে ব্যথা, কিছু খালেই বেদনা করে। আপনি কি কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর মধ্যে? না। কোনো টেস্ট করানো আছে? কিছু করেনি। আমার মনে হয় আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করায় নিতে পারেন। 5-6 মাসে তো একটা সোনোগ্রাম করানো খুব জরুরি। আর একটা ট্যাবলেট আমরা লিখে দিব, সেটা আপনি ট্যাবলেটটা খাবেন তলপেট ব্যথা হলেই। আর খাওয়ার পরে যে ব্যথাটা, এটার জন্য আপনি অ্যান্টাসিড খেতে পারেন। অ্যান্টাসিড যেটা লিকুইড আছে, সেটা 2 চামচ করে 3 বেলা খাবেন। খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে। আশা করি আপনি এই জ্বালা পোড়া অনেকটা কমে যাবে। আর পানি প্রচুর খাবেন। এখনই খেতে হবে নাকি আল্ট্রাসোনোগ্রাম করার পরে? ব্যথার জন্য এখনই খেতে পারে, ব্যথা হলেই ওই 2টা করে খাবে প্রয়োজনে। আচ্ছা স্যার, ট্যাবলেটটার নাম একটু স্যার। ওইটার নাম হচ্ছে ESPA, এসপা। এমজি 2টা করে খাবে। আচ্ছা আচ্ছা, এক ধরনেরই আছে। অ্যান্টাসিডটা আপনার 2 চামচ করে, অ্যান্টাসিড প্লাস 2 চামচ করে 3 বেলা, জি, খাওয়ার আধা ঘন্টা আগে। আপনি একটু বুঝিয়ে দেবেন খাওয়ার আধা ঘন্টা আগে। শান্তি রানী, এই স্যার যেটা বলছেন, আপনার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে 2 চামচ করে আপনি অ্যান্টাসিড খাবেন। আর ব্যথা হলে ওই যে এসপা যে ওষুধটা, ওটা খুবই পরিচিত একটা ওষুধ, ওইটা 2টা করে খাবেন। ওটা প্রচন্ড ব্যথা হলে। একটু ডাক্তার দেখাইতে হবে দিদি, আপনি ডাক্তারের কাছে যেতে হবে। আপনি একটু বলেন, আপনার স্বামীকে ভালো করে বুঝায় বলেন আপনি ওই যে আল্ট্রাসোনোগ্রামটা করবেন এবং একজন ডাক্তারের পরামর্শটা নিবেন, সবসময় চেক আপ করাবেন। ঠিক আছে? হ্যাঁ, তো ধন্যবাদ দিদি। জেসমিন, 16 বছর। জেসমিন এবার কথা বলবে আপনার সঙ্গে, স্যারের সঙ্গে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ডাক্তার সাহেবকে বলেন। মানে আমার 6 মাস চলতেছে। জি। আর হচ্ছে মাজা ব্যথা করে, বেশি কাজ কাম করলে হাত পা টানে ধরে, এগুলোই সমস্যা। সাদা স্রাব। জোরে বলুন। ওষুধ খান কোনো? হ্যাঁ, ক্যালসিয়াম খাই, জিপ খাই, আয়রন। তো আপনার এখন 5 মাসে কোনো কি ডাক্তারের পরামর্শে খাচ্ছেন এগুলি, না নিজেই খাচ্ছেন? ডাক্তারের পরামর্শে। সূর্যের হাসি ক্লিনিকে চেক আপ করতে গেছিলাম। তা আপনি এই ওষুধগুলি খেতে থাকেন। এখন শীতকাল তো গরম পানি দিয়ে গোসল করবেন, একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন। প্রেগনেন্সিতে আসলে গর্ভাবস্থায় একটু এই ধরনের টুকটাক সমস্যা হতে পারে। এগুলি নিজের মতন করেই আপনি বোঝার চেষ্টা করবেন যে কি করলে এই ধরনের সমস্যা হয়, কি না করলে হবে না। এগুলো আপনি যদি একটু নিজে দেখে শুনে চলতে পারেন, তাহলে আমার মনে হয় এগুলির থেকে অনেক আপনি উপকৃত হবেন। প্লাস আপনি রেস্ট নেওয়ার চেষ্টা করবেন এবং প্রচুর পানি খাবেন, সবজি খাবেন, দুধ, ডিম, কলা ইত্যাদি। এসব তো খাই। হ্যাঁ, এবং এটা অল্প অল্প করে ঘন ঘনই খাবেন। এবং বড় অনেক সময় ধরেন সেই সকালে নাস্তা খেলেন, আবার অনেক দুপুরের পরে, যে এরকম না, মাঝে একটা কিছু খাওয়ার চেষ্টা করবেন। লম্বা সময় না খেয়ে থাকবেন না। হ্যাঁ, একটু একটু করে খাবেনই, সারাদিন একটু একটু করে খাবেন। এবং স্যার যেটা বলছেন, প্রচুর পানি খাওয়ার কথা বলছেন, সবজি খাওয়ার কথা বলছেন। একসাথে বেশি করে না খেয়ে অল্প অল্প করে সারাদিনে ঘন ঘন, বেশি সময় গ্যাপ রাখবেন না। আপনি বুঝবেন যে আপনার কোনটা করলে ব্যথাটা একটু কম হয়, কোনটা করলে ব্যথাটা বেশি হয়। যেটা করলে ব্যথা বেশি হয় সেটা করবেন না, নিজেরটা নিজে বুঝবেন। স্যার কিন্তু ওষুধ দিতে চান না, এটা কিন্তু খুব ভালো একটা কিছু আমার এক্সপেরিয়েন্সে আছে। আপনার কিছু হোমিওপ্যাথি ওষুধ খাওয়া টাওয়া, এগুলি অনেক সময় আমরা ঠিক জানি না যে কি খাচ্ছি বা এটার
সঠিক কি প্রভাব পড়বে প্রেগন্যান্সিতে, এই ধরনের খুব ক্রিটিক্যাল বাচ্চাটা আমরা দেখে থাকি। আর গ্রামে আরেকটা জিনিস আর হয় যে একটু ডাক্তারের কাছে যেমন ওনারা যেতে চান না, এক ধরনের কোনো প্রয়োজনীয়তা মনে করেন না। ধরেন আমার যদি আপনার কোনো আর্থিক ধরেন অবস্থা ভালো না থাকতে পারে বা ওইখানে কোনো একটা সুবিধা না থাকতে পারে, কিন্তু তারপরেও আমি মনে করি অন্তত এই 10 মাসে 3টা ভিজিট হওয়া উচিত মিনিমাম। আপনার প্রথম 6 মাসে একটা, তারপরে হওয়ার আগে অবশ্যই একটা চেক আপ করানো যে আসলেই ওনার কি নর্মাল করানো সম্ভব কিনা, বা ওনার কি বাচ্চাটা উল্টো আছে কিনা, বা আড়াআড়ি আছে কিনা, বা ফুলটা নিচে আছে কিনা। আমাদের মৃত্যুর হার এবং এগুলি কিন্তু আপনার ঠিক এইসবের জন্যই আরো অনেকটা বেড়ে যাচ্ছে, যে আমরা ঠিক ওই লাস্ট মোমেন্টে ঠিক যখন বাচ্চার লেবারে চলে যায় ঠিক তখন আমরা বুঝতে পারি আরে এর তো এই সমস্যা ছিল, বা সিভিয়ার ব্লিডিং হচ্ছে, মাকে কিছুতেই কিছু করা যাচ্ছে না, তড়িৎ কোনো ব্লাডেরও সংস্থান নেই। সো এই জিনিসগুলি আমাদের বাচ্চা হওয়ার পরে ব্লিডিং, মৃত্যুর হার যেটা বললেন সেটা তো মা এবং শিশু দুটাই রিস্কের মধ্যে পড়েন। শিশু বাচ্চাটাকেও বাঁচানো যায় না, মাও রিস্কের মধ্যে। না তখন তো ধরেন বাচ্চাকে নিয়ে ভাবারই সুযোগ নেই, মার এমন অবস্থা হয় ব্লিডিং এই সেই, এগুলি খুব 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 জটিল। কিন্তু আপনার ধরেন আমাদের খুব এই যে মডার্ন ফেসিলিটির মধ্যেও কিন্তু আমরা অনেক সময় হিমশিম খেতে হয় এই ধরনের ব্লিডিং প্রবলেম গুলা নিয়ে বা বাচ্চার পজিশন নিয়ে। অনেকে দায়ের কাছে যান, তো এইটা কতখানি স্যার? ধরেন অনেক অভিজ্ঞ দায়, ধরেন আমরা যাদেরকে মিডওয়াইফ বলি, যে ট্রেনিং নিতে নিতে একটা সময় ডেলিভারি করানোর প্রসেস, কিছু ম্যানুভার, কিছু এইটা সেটা দেখে ওনারা হয়তো অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন। কিন্তু যেই বাচ্চাটা নর্মাল হওয়ার না, সেইটাকে এই যে আমরা আগে পেটে প্রেসার দেওয়া 2-3 দিন হয়ে যাচ্ছে, আপনার পেইন হচ্ছে, আপনার গ্রিক ওই সভ্যতার ওই সময়ই আপনার আমাদের হিপোক্রেটিস বা যারা ছিলেন তখন তারা বলে গেছিলেন যে একটা লেবার পেইনের রোগী 2টা সূর্যোদয় দেখা উচিত না। তারা বলতো যে একটা ব্যথা ওঠার পরে 2টা সূর্যোদয় ওদের দেখা উচিত না, তার মানে যা হওয়ার এর ভিতরে হইতে হবে। সো এই যে জিনিসগুলো এগুলি কিন্তু একটা খুব ক্যারি করে, কিন্তু মানে আর আমাদের এখানে ধরেন ব্যথা হচ্ছে 2 দিন পার হয়ে যাচ্ছে, এই করছে ওই করছে। সো এই জিনিসগুলো আমি খুব মানে খুবই কষ্টদায়ক, যে এগুলি এখনো আমাদের কিছুটা আমরা অগ্রগতি হয়নি। এই শিক্ষাটা আসলে ঘরের মানুষ, পারিপার্শ্বিক, এই যে আমাকে শাহিন ভাই এখানে বলছেন যে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে এই পাঁচবিবি স্কুলের যে হেডমিস্ট্রেস উনি আছেন, ওখানে স্থানীয় বিভিন্ন জায়গায় কাজ করেন, এনজিও কর্মীরাও আছেন, অনেকে আছেন। আমার মনে হয় সবারই এটা একটা দায়িত্ব, ঘরে যখন থাকি মা হিসেবে, অভিভাবক হিসেবে, বড় বোন হিসেবে, এবং অথবা পাশের বাড়ির নেইবার হিসেবেও তো আপনি আরেকজনকে এই সহযোগিতাটা করতে পারেন, জানানোর বিষয়টি। যাই হোক, শাহিন ভাই, আমি তারপরের রোগীর সঙ্গে কথা বলতে চাই, স্যারকে প্রশ্ন করতে পারেন। এবার স্যারের সামনে আসবেন নয়নী, 34 বছর বয়স। আসলে একটু বয়সী অবস্থায় উনি প্রেগনেন্সি হয়েছেন, ওনার সমস্যাগুলো উনি বলছেন স্যারকে। হ্যালো, ব্যাপার হচ্ছে আমি তো মনে করেন ভুল করে তো এটা বাচ্চা আমি নিয়ে নিছি, আমার 2 ছেলে 1 মেয়ে। তো এখন সমস্যা হচ্ছে আমার ওই হাত পা গেলে মনে করে পাটা লাগে যায়, তারপরেও মনে করেন কথা বললে পরে মনে হয় শরীরের শক্তি পাই না। তো এই জন্যে মনে করেন আমি তো কোনো জায়গায় যাইনি, সবুজ সাঁতার গেছিলাম। আমি ওখানে যাই ওই রক্ত পরীক্ষা টরীক্ষা সব কিছুই আমি করে আসিছি। পরীক্ষা করে আসার পর ওখানে কোনো মনে করেন আপনার রিপোর্ট পাইনি আমার। তো এখন বর্তমান শরীরটা আমার অসুস্থ, এখন কি করা যাবে আপনারা পরামর্শ দিয়েন আমার। স্যার, উনি 4 নম্বর সন্তান, উনি অনুতপ্ত এই সন্তান নেওয়ার জন্য। তো আসলে শরীরও অনেক দুর্বল, উনি শ্বাসকষ্টে ভুগছেন, এবং উনি এখানে একটা সবুজ ছাতার সূর্যের হাসি একটা ক্লিনিক আছে, সেখানে উনি পর্যবেক্ষণে আছেন। তো ওনার এই সমস্যাগুলো উনি সমাধান চাচ্ছেন স্যার।
ওনার হিমোগ্লোবিনটা আবার একটু পরীক্ষা করানো উচিত, বা যদি হিমোগ্লোবিন করানো হয়ে থাকে তাহলে রক্ত শূন্যতা আছে কিনা এটা ওনার প্রধান একটা কারণ হতে পারে। যেহেতু ওনার আরো বাচ্চা আছে, ওদেরকে হয়তো দেখতে হচ্ছে, তো নিজের প্রতি যে খেয়াল রাখাটা এটা হয়তো উনি ওইভাবে পাচ্ছেন না। পরীক্ষা করবো আরো না, ওই পরীক্ষার রিপোর্ট গুলা দেখলে আমরা বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় আপনি পরীক্ষা আর করার দরকার নাই, বা করলে ভালো। আমি নিয়ে আসছি সঙ্গে করে কাগজ। আপনি যেই সব খাদ্য খেলে রক্ত শূন্যতা দূর হয় সেই খাদ্যগুলোর দিকে আপনি বেশি খাওয়ার চেষ্টা করবেন, যেমন ছোট মাছ, শাক, সবজি, কচু, খাসির কলিজা টলিজা খেতে পারলে ভালো। প্লাস আপনি একটু গরিব মানুষ কি করবো কোন, এখন ভুল করে ফেলাইছি আমি। না, ভুল না, এটাই দেখবেন আপনার অনেক, এখন তো আর কিছু করার নাই। আপনি এটাকে খুব ভালোভাবে মেনে নিয়ে বাচ্চাটাকে কিভাবে সুস্থ থাকে, কিভাবে আপনি সুস্থ থাকবেন এদিকে মনোনিবেশ করেন। ভুল বলে কিছু নেই, যা হওয়ার তো হলো। এখন আপনি শাকসবজি, গ্রামে তো আর না খাওয়ার কিছু নাই, তাই না? কচু, শাকসবজি, দুধ, ডিম, কলা এগুলি একটু বেশি বেশি খাবেন, আর নিজের প্রতি যত্ন রাখবেন। আর সম্ভব হলে প্রতি মাসে আপনি একবার ওই সূর্যের হাসি বা ওই প্রতিষ্ঠানে একবার যাবেন। 2 বার চেক আপ করে আসিছি আমি। যত বেশি নাম্বার আপনার বার আপনি গর্ভধারণ করবেন, তত আপনার রিস্ক বেশি বাচ্চার চেয়ে। আর গোসল করতে পারি না তো, ঠান্ডা লাগে খুব। পানি গরম করে নেবেন। আচ্ছা, এখন কে আসছেন? জাহিনের কথা বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে জাহিন, 6 বছর বয়স। বছরে প্রায় ওর 12 মাসই সর্দি লেগে থাকে, নাক দিয়ে সব সময় পরে ভিজা থাকে, মাঝে মাঝে নাক গন্ধ করে। অনেক ঔষধ খাওয়ানো হয়, ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে বমন করে দেয়, কোনো ওষুধ খেতে পারে না। খাওয়া দাওয়া করতে পারে? হ্যাঁ, খাওয়া দাওয়া সব করতে পারে, কিন্তু ঔষধ খেলেই বমন করে। তারপর নাক যখন পরিষ্কার করা হয়, যদি দেখে যে নাকের কিছু বের হয়েছে তাহলে সব বমন। আপনি নাকটা, আমাদের এখানে যে নরসোল নর্মাল স্যালাইন পাওয়া যায় ছোট ছোট প্লাস্টিকের শিশিতে, আপনি দেখবেন ওই নর্মাল স্যালাইন দিয়ে আপনি নাকটাকে ঘন ঘন পরিষ্কার করবেন। এবং এই শীতকালে অবশ্যই মোজা টোজা পরিয়ে রাখবেন, আর যেন ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা করবেন। আর কাছাকাছি যদি কোনো বাচ্চার ডাক্তার থাকে, একবার আপনি দেখায় নিতে পারেন যে এই ধরনের ঠান্ডার থেকে কিন্তু আস্তে আস্তে অনেক সময় অ্যাজমা হয়, শ্বাসকষ্ট হয়, তো সেগুলির দিকে যেন না যায়, আপনি এদিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, নিতুর পক্ষে কথা বলছেন। আসসালামু আলাইকুম, আমি নিতুর নানি। হ্যাঁ, নিতুর নানি আসছেন। নিতু নিয়ে আসছিলাম, ঘুমে আসছে, শোয়া রেখেছি। তো ওরও সর্দি, কাশি, আর মাঝে মাঝে জ্বর হয়। এই 5-7 দিন পর পরই চরম জ্বর হয়, 100-র উপরে জ্বর পার হয়ে যায়, এত জ্বর হয়। কিন্তু খাওয়াই, ছোট বাচ্চা হিসেবে সব কিছু খাওয়াই, ডিম খাওয়াই, তারপর শাকসবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই, সেমাই রান্না করে খাওয়াই, সব খাওয়ার রুচি সব দিকে ভালো। কিন্তু সর্দি আর মাঝে মাঝে জ্বর হয়, 5-7 দিন পর পরই ভীষণ জ্বর হয়। বয়স কত বললেন নিতু? 10 মাস। 10 মাস। কোন দুধ খাচ্ছে এখন? মায়ের দুধ খায় তো এখন, মায়ের দুধ। বাড়তি খাবার, মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবারও খায়। বাড়তি খাবার খাওয়ান ভালো, কিন্তু ওই গরুর দুধ বা এগুলি না দিলেই ভালো। না, গরুর দুধ খাওয়াই না, তবে ডিম খাওয়াই। জি, ডিম খাই। এখন এই শীতকাল থেকে কলা খাওয়াচ্ছি না, তাছাড়া কলা খাই, সেমাই রান্না করে খাওয়াই, সুজি রান্না করে খাওয়াই, খিচুড়ি রান্না করে খাওয়াই। এমনি কি নিঃশ্বাস নেওয়ার সময় কি কোনো আওয়াজ শুনতে পান বুকে? ওই বুকে কোনো আওয়াজ হয় না, আওয়াজ খালি নাকেই। আর এমনি বাথরুম বা পেশাব করার সময় কি কান্না করে? না, কান্না করে না, তবে পায়খানা করে প্রতিদিন একবার। আর পেশাব করার সময় কান্না করে? পেশাব করার সময় কান্না করে না। পেশাব যে কতবার করে তার তো ঠিক নেই, তবে কান্না করে না। ওর কি কখনো কি কোনো ব্লাড